मेरा स्क्रीन दिखाई दे रहा है? হিন্দিতে হিন্দি ইংলিশ ক্লাস করতে করতে না মানে বাংলাতেও মাঝে মধ্যে যাই হোক আহ, ঠিক আছে। তো যাই হোক এখানে আহ, আজকের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে ক্লাস 3, নয় ক্লাস 4। তো যখনই আমরা টার্মিনাল বন্ধ করব, এইটা করব না, এইটা মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ এটাতে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে টার্মিনালটাকে কিল করা হচ্ছে। আর না হলে এটা যদি আপনি কিল না করেন, এটাকে যদি এইভাবে বন্ধ করেন, কী হবে, এখানে যদি কোনো প্রসেস যদি চালু থাকে, মানে প্রসেস বলতে বেসিক্যালি কোনো সার্ভার বা কিছু একটা যদি চালু থাকে, তাহলে সেটা কী করবে, আপনার মেমোরিটাকে কিল করে রাখবে, মেমোরি খাবে। এবং সেই মেমোরি খাওয়ার জন্য কী হবে, অনেক সময় হয়তো দেখা গেলো আপনি হয়তো কোনো একটা এনভায়রনমেন্ট এখানে চালিয়ে দিয়েছেন, সেই পোর্টটা বিজি হয়ে রয়েছে এবং আপনার র্যাম মেমোরিটাও তার জন্য খাচ্ছে। এবং বাই চান্স যদি আপনি নেক্সট টাইম আবার ওই অ্যাপটাকে যদি মানে চালাতে চাইছেন ওই সেম পোর্টে, তখন কী হবে, এইটার কারণে আপনার ওই অ্যাপ্লিকেশনটা চালু হবে না। তখন আপনি না পাবেন খুঁজে, না পাবেন কিল করতে। তখন তখন হয়ে যাবে প্রবলেম কি, তখন আবার সিস্টেম কিল অপশানস খুঁজে বার করে তারপরে কিল করতে হবে ফোর্সফুলি, যেটা খুবই মানে ঝামেলার ব্যাপার। হবে না যে তা নয়, হবে, কিন্তু এটা ঝামেলার ব্যাপার। আর না হলে পরে যদি মনে হয় যে কিছুতেই কিছু মানে করতে পারছেন না বা সেরকম কোনো অপশানস পাচ্ছেন না, তাহলে পুরো ভিএস কোডটাকে অফ করে দিলে তাহলেও এই প্রবলেমের সলিউশন হতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই কারণে এইভাবে করে, আর যখন আমরা যে ফোল্ডারটার ভেতরে কাজ করব সেই ফোল্ডারটার উপর রাইট ক্লিক করে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল, এটা করলে সুবিধা। এবার এখানে কি হচ্ছে, এবার এর মধ্যে আমরা অ্যাপ ডট জেএস নাম দিচ্ছি, অ্যাকচুয়ালি অ্যাপ ডট জেএস না দিচ্ছি। এখানে জেনারেটর ফাংশনটা কীরকম সেটা দেখা যাক। জেনারেটর ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েটি এখানে ব্যবহার করব, অ্যাসিঙ্ক, ঠিক আছে? কিন্তু এই অ্যাসিঙ্কের পরে একটা স্টার অ্যাপ্লাই করে ফাংশন জেনারেটর টাইপের এরকম কিছু, ঠিক আছে? এইরকম টাইপের অ্যাসিঙ্ক ফাংশন এটা ইউজ হবে। এবার এইটা কীরকম ব্যাপারটা, এই যে জেনারেটর যেটা রয়েছে, এইটা এই যে যে ডেটাটা যেটা আসবে ইয়েল্ড, ওকে, ইয়েল্ড 1 2 3, এই ইয়েল্ড 1 2 3 এই লেখাটা অ্যাকচুয়ালি কী হয়, কিছুটা টাইম বাদে বাদে আসে, ঠিক আছে? মানে এই ডেটাগুলো জেনারেট হতে টাইম নিচ্ছে। এটা বেসিক্যালি তখন ইউজ করা হয় যখন কিনা আমরা এই ডেটাটাকে অ্যাসিঙ্ক ডেটা নেওয়ার জন্য আমরা ইউজ করব। অ্যাসিঙ্ক, সরি অ্যাসিঙ্ক নয়, অ্যাসিঙ্ক বলা ভুল, এটা হচ্ছে স্ট্রিম ডেটা নেওয়া যখন কাজ করব, যে আমরা এই যে কথাবার্তা যে বলছি, এটা তো স্ট্রিম ডেটা। কারণ এটা বেসিক্যালি কী হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে, এটা আগে থেকে কোথাও সেভ হচ্ছে না বা কোথাও গিয়ে সেভ মানে না করলে সেভ হবে না। এটা লাইভ জেনারেট হচ্ছে এবং এটা লাইভ ডিস্ট্রিবিউটও হচ্ছে, ফ্লো করছে। তো এইরকম টাইপের যে ডেটা, এটাকে বলা হয় স্ট্রিম ডেটা। তো এই স্ট্রিম ডেটাটাকে যখন আমরা মানে ক্যাচ করতে চাই, মানে এটা বেসিক্যালি কোনো জায়গা থেকে ডেটা ব্রডকাস্ট হবে এবং সেটা আমরা ক্যাচ করব। এবং যখন আমরা ক্যাচ করব তখনই আমরা সেই ডেটাটাকে জেনারেলি জেনারেটর ডেটা বলে থাকি, ঠিক আছে? এবার এই জেনারেটর ডেটাটা কিছুটা এই রকমভাবে, এরকম কোনো যদি সিচুয়েশন হয় সেই সময় এই ফাংশনটা ইউজ করবে, জেনারেটর ফাংশন। হ্যাঁ, মানে জেনারেটর নামটা আপনি যা ইচ্ছা তাই রাখতে পারেন, বাট এখানে এই ফাংশনটাকে জেনারেটর ফাংশনই বলা হয়। আচ্ছা, মানে সিনট্যাক্সটা এরকম থাকবে। হ্যাঁ, সিনট্যাক্সটা এরকম থাকবে, এখান থেকে ডেটাটা আসবে। এবার এখানে জেন ডেটার পরে এখানে কী আছে, অ্যাসিঙ্ক জেনারেটর বলে এখানে অপশানস রয়েছে। ও এবং আচ্ছা, এইভাবেই আমরা এই ডেটাটাকে ইউজ করছি। নোড FUNC ডট
জেস, দেখুন একে একে সমস্ত ডেটা এখানে আসছে, মানে এখানে প্রমিস পেন্ডিং করে এরকমভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এবার প্রমিস পেন্ডিং কেন দেখাচ্ছে, কারণ বেসিক্যালি এখানে যে ডেটাটা আসার দরকার সেটা অ্যাওয়েড দিয়ে অ্যাকচুয়ালি দেখাতে হয়, ঠিক আছে। ও কারণ যেহেতু প্রমিস বলছে না, তার মানে প্রমিস মানেই হচ্ছে অ্যাকচুয়ালি এই ডেটা আসতে সময় নিচ্ছে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমরা এখানে অ্যাওয়েড ইউজ করছি, অ্যাওয়েড ইউজ করার মানে হচ্ছে এখানে অ্যাওয়েড ইউজ করার মানে হচ্ছে এইখানে যে ডেটাটা আছে, এই ডেটাটা মানে অ্যাওয়েড মানে হচ্ছে যখন কিনা আমরা অ্যাসিঙ্ক ব্যবহার করি, মানে এই অ্যাসিঙ্ক ফাংশন ইউজ করি, তার মধ্যে আমরা অ্যাকচুয়ালি অ্যাওয়েড ইউজ করতে পারি। কিন্তু এবার এইখানে যে ডেটাটা রয়েছে, নেক্সট করে তো আমরা এখানে দেখতে, মানে এখানে যে জেনারেশন যেটা আসছে, সেটা যতক্ষণ ডেটা পাচ্ছে, মানে এই ইয়েল্ড করে যখন ডেটাটা পাঠাচ্ছে 1 2 3, তারপরে ভয়েড, তারপরে আননোন। তো বেসিক্যালি যতবার ডেটা জেনারেট হচ্ছে সেই ডেটা, তারপরে ভয়েড মানে হচ্ছে নাল, অ্যান্ড দেন হচ্ছে আননোন কিছু যদি আউটপুট যদি থাকে। তো এবার এই হচ্ছে প্রসেস, এবং এইভাবে জেনারেলি ডেটাটাকে শো করানোর কাজ করছে। কিন্তু এখানে ডেটার আমি এক্স্যাক্টলি পেন্ডিং পেন্ডিং এই অপশানস আসছে, এটার এক্স্যাক্টলি নেক্সটের পর দেন ডেটা, এইটা হওয়া উচিত। কারণ যদি আমরা এখানে এইভাবে করি জেন নেক্সট, কারণ এরপরে হচ্ছে আমাদের প্রমিস ফাংশন, তো প্রমিসের জন্য আমাদের এখানে এইভাবে ডেটাটা পাওয়ার কথা। তো দেখি একটা রেডি করি, একটাতে আমরা ডেটা পেয়ে গেছি ভ্যালু দিয়ে, ঠিক আছে। তাই সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটাতেই ডেটা পেতে গেলে এখানে জেন নেক্সট দেন এইভাবে। এবার এইখানে কি হচ্ছে, এইখান থেকে আমরা রেসপন্স ডট ভ্যালু, এখানে অ্যাকচুয়ালি দু রকম অপশান আছে, একটা ডান একটা ফলস। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি ভ্যালু, যেটাকে আমরা ডাইরেক্টলি শো করাতে পারি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে যদি ডেটা দেখি, তাহলে কি হচ্ছে, পরপর যেরকম যেরকম ডেটা জেনারেট হয়েছে সেই হিসাবে আমাদের ডেটা এখানে ঢুকেছে, এবং তারপরে আমরা সেই ডেটাটাকে প্রিন্ট আউট করেছি এইভাবে, ঠিক আছে। এবার এই যে কোডটা যেটা আমরা এখানে রেখেছি, এই কোডটাকেই যদি আমরা এইভাবে না রেখে একটা এই আর একটা উপায় রয়েছে এইভাবে, তো জেনারেট রানওয়ে এটা করা হলো। এবার দেখা যাক এটাতে কী দাঁড়াচ্ছে। আচ্ছা, এইখানে মেন হচ্ছে এই অ্যাওয়েট যে ফাংশনটা, এটার জন্য অ্যাকচুয়ালি প্রবলেমটা আসছে। কারণ এইটা অ্যাকচুয়ালি চালাতে গেলে আমাদের অ্যাসিঙ্ক ব্যাপারটা দরকার পড়ে। ওকে, এবার বেসিক্যালি এটা করার জন্য এখানে ASYNC অ্যাসিঙ্ক ফাংশন, এখানে জেনারেটর নয়, এটা হচ্ছে রানার বলে এখানে রাখছি, অ্যান্ড এইটাকে এর ভেতরে তুলে এর ভেতরে ফেলছি কোডটাকে। ফেলার পর তারপরে হচ্ছে কি আমরা এই রানারকে কল করতে পারি, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় এটা আউটপুটটা দেখতে পাবো, ঠিক আছে। তো এইভাবে অ্যাকচুয়ালি ডেটাটা পাচ্ছি।
মানে যে ডেটাটা আমরা এইভাবে পাই সেই ডেটাটাকে আমরা অ্যাকচুয়ালি এইভাবে এটা পাচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এইটাকে যদি সিম্পল ওয়েতে যদি করা যায় তাহলে কীরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, এইখানে ওই যে যে কনসোল লগ যেটা দেওয়া ছিল, কনসোল লগ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তার প্রসেস, ঠিক আছে, যেটা এখানে এই এক লাইনে মানে কয়েকটা লাইনে এরকমভাবে লেখা, ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। এবার এই ক্ষেত্রে এখানে ভ্যালু দিয়ে ডাইরেক্টলি এইভাবে বসানো যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। তো এইভাবে এই জেনারেটেড ডেটাটা হয়। এবার এখানে এই যে ইয়েল্টের মধ্যে যে ডেটাটা, এটা অ্যাকচুয়ালি এইখানে যে লিঙ্কটা যেটা তৈরি হবে সে মানে বেসিক্যালি কী হচ্ছে, যেখান থেকে আমাদের ডেটা স্ট্রিম আসবে সেই লিঙ্কটা আমাদের এখানে সেট করতে হবে, ঠিক আছে, করে করে তারপরে আমরা সেখান থেকে ডেটাটাকে কনজিউম করব, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি এই জেনারেটর ফাংশনের কাজ। জেনারেটর ফাংশনস স্ট্রিম ডেটা নিয়ে কাজ করে। এবার স্ট্রিম ডেটা এক্স্যাক্টলি আমাদের কাছে এই মোমেন্টে নেই, তো সেই কারণে কনসেপ্টটাই শুধু থাকা ভালো, এইটাই হচ্ছে কনসেপ্ট এবং সেই কনসেপ্ট অনুযায়ী আমরা কাজ করছি। এটাকে একটা জিনিস করা যেতে পারে, দেখি সেটা সম্ভব হয় কিনা। এইখানে সেট ইন্টারভেল করে এখানে এটাকে এখানে একটা মেথড মানে এই যে ডেটাটা যেটা আছে সেটা র্যান্ডম একটা নাম্বার জেনারেট হবে, যেটা কনজামশনে আসবে, এবং সেটা অবশ্যই এটা দিয়ে নয়, তার জন্য এই পার্টটা ইউজ করতে হবে। এটা যেটা প্রবলেমটা বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। ওকে, স্টারটা এখানে না বসে এখানে বসাটা ঠিকঠাক বলছে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও মারতে পারছি না।
আগে যেগুলো আমরা স্ট্যাক ওভারফ্লো থেকে খুঁজে খুঁজে বার করতে হতো, সেই জিনিসগুলো এখন এআই থাকার জন্য খুব এরা এরা সুবিধা হয়েছে। সাহায্য করছে। স্ট্যাক ওভারফ্লোর ব্যাপারটা অনেকটাই ওকে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো সুবিধা হয়েছে এটা আস্তে আস্তে। সে তো হবে। আহ, এবার এখানে কি হচ্ছে, এই যে যে ডিলে করানোর জন্য এখানে এই ফাংশনটাকে বানিয়েছে, বানিয়ে তারপরে সেটা দিয়ে কপি করে নি। অ্যাকচুয়ালি এটা মেনলি যখন সাবস্ক্রাইব করছে এই ফাংশনটাকে, তখন অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে যে এটা 1 সেকেন্ড বাদে বাদে এই ডেটাটাকে তুলে আনছে। মানে এটা প্রডিউস করার সময় যে এটাকে ডিলে করাচ্ছে তা নয়, প্রডিউস যখন হচ্ছে তখন ওটা ডাইরেক্টলি প্রডিউস হয়ে গেছে। যখন এটা জেনারেট হচ্ছে সেই সময় এটাকে, মানে যখন এটাকে রিসিভ করছে সেই সময় এটাকে ডিলে করাচ্ছে। আর এইখানে প্রডিউসিংয়ের সময়তেই এখানে ডিলটা করানো হয়েছে, মানে এখানে 1 সেকেন্ড বাদে বাদে এটাকে ডিলে করিয়ে পাঠানো হচ্ছে। মানে এটা হচ্ছে জেনারেট মানে যখন ভ্যালুটা আসছে তখনই এটা একটু দেরি করে। হ্যাঁ, যখন এটা আসছে তখনই এটা 1 সেকেন্ড বাদে বাদে আসছে। আর এই ক্ষেত্রে যেটা আসছে এটা হচ্ছে আসার সময় যা আসার এসে যাচ্ছে ডাইরেক্টলি, এসে যাওয়ার পরে তারপর এটাকে রিসিভ করার সময় এটাকে আহ, মানে দেরি করাচ্ছে। এই দুটো ওয়েতে এখানে জিনিসটাকে রেখেছে। দেখা যাক এটাকে কপি করে। এটা থাক। gen.js অ্যাকচুয়ালি এর ওপর বেস করেই আজকের ডেটে যে এই যে এআই যে অ্যাপগুলো যেটা হচ্ছে, যার মধ্যে যে আমরা যে জেনারেটিভ এআই যেটা কনসেপ্টটা, ঠিক আছে, আচ্ছা এলএলএম এর যে ডেটাটা আসে, দু রকমভাবে ডেটা আসে। একটা হচ্ছে কি ফুল ডেটা প্রসেস হয়ে যাওয়ার পর একবার দিয়ে দেয়, আর একটা হচ্ছে একটা একটা করে টোকেন জেনারেট করছে আর একটা একটা করে তার আউটপুট দিচ্ছে। তো যখন একটা একটা করে ডেটা জেনারেট করে আর আউটপুট দেয়, তখন সেক্ষেত্রে এই যে এই অ্যাসিঙ্ক্রোনাস যে প্রসেসটা সেটা অ্যাকচুয়ালি ইউজ হয়। কারণ যখন যে যে মোমেন্টে ডেটা পাচ্ছে তখন তখন ডেটা শো করাচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি ওভারঅল মানে প্রসেস। এটা ওই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আর কি। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা ডেটা ডেটা জেনারেশন যখন হবে সেই মুমেন্টে আমরা এটাকে ব্যবহার করে থাকি, এই জেনারেশন ডেটা জেনারেট। যাই হোক, এটা
এটা মোটামুটি এই পারপাসে এটা ইউজ হচ্ছে। আজকের যে ব্যাপারটা আমরা করবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আজকে যেটা যাবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট। তবে জেনারেট যে এই যে জেনারেটর যেটা আছে, ফাংশন জেনারেটর, এটা কিন্তু খুব বেশি ইউজ করতে হয় না। ইনফ্যাক্ট আমিও এখনও সেই রকম ইউজেস দেখিনি, ঠিক আছে? তো সেই কারণে এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। এটা যেটুকু যা হয় সেই হিসাবে মানে একটা মোটামুটি আইডিয়া দিলাম, কারণ এটার প্র্যাকটিক্যাল ইউজেস আমার এই মুমেন্টে জানা নেই, ঠিক আছে? জানা থাকলে আমি এটা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম, বাট এটার প্র্যাকটিক্যাল ইউজেস আমি এই মুমেন্টে সেভাবে জানি না। জাস্ট ডকুমেন্টেশন ওয়াইজ যেটুকু দরকার সেটুকুই জানা। আজকের যে টপিকটা হবে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এবার অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হওয়া উচিত। কিন্তু জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা যেটা আছে সেটাও একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থেকে সামান্য একটু আলাদা। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা, সেটার কীভাবে হয় আশা করি আপনি জানেন, যেহেতু আপনি ডটনেটে কাজ করেন। হ্যাঁ, মানে মেনলি ক্লাস তৈরি করা হয় এবং ক্লাসের মধ্যে সবকিছু ডিফাইন করা থাকে। এবার সেই তার অবজেক্ট নিয়ে সেই ক্লাসের বিভিন্ন অবজেক্ট ব্যবহার করি এবং সেই ক্লাসটাকে বারে বারে ইউজ করা হয়, মানে রিইউজেবল আছে। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ডেফিনেশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ আ রিয়েল লাইফ প্রবলেম সলভার আর which can create multiple instance with the single class, হ্যাঁ, and it can replicate real uh, a real physical existence with a class. মানে এরকম টাইপের একটা ডেফিনেশন আছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যখন কিনা আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজকর্ম করি, জাভাস্ক্রিপ্টের প্রধানত এর যে অবজেক্ট যে ব্যাপারটা, এর অবজেক্ট ব্যাপারটা একটু খটোমটো। মানে জাভাস্ক্রিপ্টে এটা নট অনলি জাভাস্ক্রিপ্ট, এটা জাভারও নেচার। আমরা যখন প্রোগ্রামিং করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমার দু রকমের টাইপের অবজেক্ট টাইপ তৈরি হয়ে যায়। একটা হচ্ছে প্রোটোটাইপ অবজেক্ট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট। স্ট্যান্ডার্ড অবজেক্ট, স্পেলিং মিস্টেক, STAN স্ট্যান্ডার্ড স্পেলিং মিস্টেক করেছি নাকি? STANDARD স্ট্যান্ডার্ড অবজেক্ট। ওকে, তো বেসিক্যালি এই দু রকমের অবজেক্ট টাইপ জেনারেলি আমাদের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে, বিশেষ করে জাভাতে তো অবশ্যই আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা খুব বেশি করেই দেখা যায়। এবার প্রোটোটাইপ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে যেখানে অবজেক্টটাই ফার্স্ট, তার জন্য ক্লাস বা তার জন্য যে ব্যাকগ্রাউন্ডে যে অবজেক্ট ওরিয়েন্টেড যে ম্যানার্স যেগুলো, সেগুলো প্রপারলি দরকার পড়ে না, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে ক্লাসে মানে ক্লাসটাকে তৈরি করে তারপরে যে তার অবজেক্ট ক্রিয়েট করলাম সেই ব্যাপারটা নয়, ডাইরেক্ট আমি একটা অবজেক্ট তৈরি করি। মানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি দেখি, অবজেক্ট ওরিয়েন্টেড ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি দেখি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মেন জিনিস হচ্ছে কি, প্রথমে ক্লাস থাকবে,
দেন আমাদের অবজেক্ট থাকবে, তারপরে তার মানে ক্লাসের মধ্যে প্রপার্টি অ্যান্ড মেথডস থাকে, এটা অ্যাকচুয়ালি এর পার্ট, সাব পার্ট, যার ভেতরে আমাদের থাকবে প্রপার্টি অ্যান্ড মেথডস, ঠিক আছে। এবং তারপরে আমাদের এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে ইনহেরিটেন্স, অ্যান্ড তারপরে হচ্ছে পলিমরফিজম, দেন হচ্ছে এনক্যাপসুলেশন। এই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ম্যানার মেনলি। এই কটা জিনিস থাকলে তবেই আমরা প্রপার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ম্যানার্স আমরা দেখতে পারি। কিন্তু প্রোটোটাইপ যেটা, তার মধ্যে এই জিনিসগুলো সব কটা থাকতেই হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। প্রোটোটাইপের মানে হচ্ছে যে শুরুতেই আমরা অবজেক্ট ডিক্লেয়ার করে দিলাম, না তার ইনহেরিটেন্স আছে, না তার পলিমরফিজম আছে, না তার এনক্যাপসুলেশন আছে, না তার ক্লাস আছে, কোনোটাই নেই। সেটাই হচ্ছে প্রোটোটাইপ অবজেক্ট। আর স্ট্যান্ডার্ড অবজেক্ট যেটা আছে, তার অ্যাকচুয়ালি একটা ক্লাস বডি রয়েছে এবং তার পুরো ক্লাস বডির মধ্যে এই পুরো ব্যাপারগুলো কাজ করতে পারে বা করবে। এবার এই এনক্যাপসুলেশনটা একটু হচ্ছে কন্ট্রাক্ট, মানে এটা একটু অ্যাকচুয়ালি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে না, ঠিক আছে। কিন্তু এটা বাদ বাকি এই যে অপশানসগুলো এগুলো থাকে, কিন্তু এইটা কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মনে করে তাদের দরকার নেই, এই রাখে না। কিন্তু ওভারঅল এই যে চারটে অপশানস, ওপরের যে চারটে অপশান, এই চারটে অপশানস কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড অবজেক্টের ক্ষেত্রে থাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যেটা আমরা বললাম প্রোটোটাইপ অবজেক্ট, তো প্রোটোটাইপ অবজেক্ট কত রকমভাবে হতে পারে। এবার প্রোটোটাইপ অবজেক্ট যদি আমরা করি, তাহলে প্রোটোটাইপ অবজেক্ট কীরকমভাবে টাইপের তৈরি হয় সেটা একটু দেখা যাক। ওকে, তো বেসিক্যালি এখানে প্রোটোটাইপ অবজেক্ট যখন আমরা কাজ করব, ভার কনস্ট হোয়াট এভার, ভার কনস্ট লেট যা ইচ্ছা আপনি বসাতে পারেন। প্রথমে আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করে নিলাম যার নাম হচ্ছে কার, এবং যখনই আমরা এখানে এই অবজেক্টটা ক্রিয়েট করলাম, সেই অবজেক্টটা ক্রিয়েট করার অনেক রকমের উপায় আছে। ফার্স্ট হচ্ছে আমরা নিউ OBJECT অবজেক্ট ডিফাইন করলাম এরমভাবে, যেটা জাভাতেও করা যায়, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে অবজেক্ট ডিফাইন করা যায়, কারণ একটা অবজেক্ট ক্লাস রয়েছে, যে অবজেক্ট ক্লাসকে ডাইরেক্টলি আমরা এইভাবে ইনহেরিট করতে পারি। মানে ইনহেরিট করতে পারি বলতে ডাইরেক্ট আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। এবং এখানে মডেল দিয়ে আমরা কার CAR dot wheels equal to 4 and car dot COLOR color equal to হোয়াইট, এইভাবে আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। ইনফ্যাক্ট এরপরে যদি আমরা কারের যদি ইনফো বলে আমরা ইনফরমেশান সেট করছি, তার জন্য আমরা এখানে ফাংশন করে এইখানে আমরা কারের ফাংশনের জন্য লগ মডেল দিস ডট, দিস কেন, কারণ যেহেতু আমাদের অবজেক্টকে মেনশন করা, তার জন্য। তো সেই হিসাবে এখানে আমরা এইভাবে দিস অ্যাপ্লাই করে পেতে পারি। তারপরে এখানে হুইলস, এখানে দিস ডট হুইলস, মানে এখানে ওই লিস্টটা হচ্ছে যে উপরে যে কার ওই এটা নিয়েছি, ক্লাসটা নিয়েছি, সেটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, মানে বেসিক্যালি অবজেক্টকে, হ্যাঁ, ক্লাসের যে অবজেক্টটা নিয়েছি, অবজেক্টটাকে মেনশন করা। হ্যাঁ, হ্যাঁ। মানে নিউ অবজেক্ট বলে নিয়েছি হুম, সেই।
হ্যাঁ, নিউ নিউ অবজেক্ট বলতে না, মেন ব্যাপার হচ্ছে দিস মানে হচ্ছে ক্লাসের অবজেক্টকে পয়েন্ট করে। হ্যাঁ দিস মানে হচ্ছে ক্লাসের অবজেক্টকে পয়েন্ট করে, ক্লাসকে নয়, ক্লাসের অবজেক্টকে পয়েন্ট করে। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, তো কার্ড তো অলরেডি রয়েছে, কার্ড ডট ইনফো বলে এই ফাংশনকে কল করলাম। এবার তাহলে আমরা এখানে নোড নোড ওপি ডট জেস, তাহলে আমরা যেটা এক্সপেক্টেড সেই হিসাবে আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে হয়ে গেল আমাদের কার্ড অবজেক্টের আউটপুট। ঠিক আছে, যেটা কিনা ডাইরেক্টলি আমরা এই অবজেক্টটা ডিফাইন করলাম। এটা কিন্তু একটা প্রোটোটাইপ অবজেক্ট, যার কোনো বডি নেই, জাস্ট আমরা অবজেক্ট বলে একটা অপশানস কার প্রপার্টি ডিফাইন করলাম এবং তার মধ্যে আমরা ডাইরেক্টলি এটাকে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এবার এই যে জিনিসটা রয়েছে এইটাকেই আমরা এখানে কমেন্ট আউট করে রাখলাম, করে রেখে আর একটা টাইপে আমরা এটাকে করতে পারি। তার জন্য আমরা এইটা না করে এইভাবেও আমরা বলতে পারি এবং তাতেও আমাদের এই জিনিসের আউটপুটটা সেম আসবে। মানে এই যে কার্লি ব্রেস যে আমরা অ্যাসাইন করে দিলাম, এটাতেও আমাদের এই জিনিসটা এটা ঘটে গেল। ঠিক আছে, তো এটা হলো প্রসেস 2 আর এটা হচ্ছে প্রসেস 1। এবার এইটারই আবার তৃতীয় পার্ট আছে, মানে আছে তো অনেক রকমের পার্ট। প্রসেস 3 এইটাকে ফেললাম, কিন্তু এবার করলাম কি, এই যে জিনিসটা, এই জিনিসটাকে এইভাবে ডিক্লেয়ার করছি, যেখানে মডেল ইকুয়াল টু কার wheels equal to 4 and color color equal to white। এটাও আমাদের অ্যাকচুয়ালি একটা প্রসেস, এবং এর মধ্যে আমরা INFO করে এখানে এই যে ব্যাপারটা সেটা আমরা এর ভেতর বসাচ্ছি, এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভাষাটা এইভাবে ডিক্লেয়ার করা দরকার নেই, এইখানে আমরা এইভাবে করতে পারি। যদিও মনে করেন যে আলাদাভাবে ওইভাবে বাইরে ডিক্লেয়ার করবেন, সেটাও করতে পারেন যদি এটা না থাকে। ঠিক আছে, কিন্তু যেমন কিনা আমি এটা করে দিচ্ছি, করা যেতে পারে। আমি এখানে একটা ফাংশন লিখে দিচ্ছি কার্ড ডট স্টার্ট, মানে বাইরে থেকেও আমরা ফাংশন যদি অ্যাপ্লাই করতে চাই, স্টার্ট ইকুয়াল টু ফাংশন log this dot model is starting starting। ওকে, তো এখানে এটা রয়েছে কার্ড ডট ইনফো এবং কার্ড ডট স্টার্ট, এই দুটো ফাংশন আমরা এখানে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, তার মানে এখানে দুটো জিনিস আমরা কিন্তু এখানে পাচ্ছি। ওকে, তার মানে বেসিক্যালি আমরা এইভাবেও আমরা ফাংশন ডিক্লেয়ার করছি এবং এইভাবেও ফাংশন ডিক্লেয়ার করছি। আমি এটাকে আলাদা আর করছি না, এইখানে এই যে ফাংশন বলে যে ব্যাপারটা লিখেছি, এটা যদি এরকম না লিখে যদি শুধু এরকমও লিখতাম, তাতেও আমার ফাংশন ডিক্লেয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এটাও অনেক জায়গায় দেখা যায়। তো সেই ক্ষেত্রে যে ফাংশন এইভাবেই যে ডিক্লেয়ার করতে হবে তার কোনো মানে নেই, আমরা ওইভাবে ডাইরেক্টলি ডিক্লেয়ার করতে পারি। এবং এটা করলে পরে কি হয়, তখন এটা এক্স্যাক্টলি ফাংশনের যে সিগনেচার সেটা এখানে শো করছে, এটা অ্যাজ ফাংশন বলে। আর আগে যেরকম ছিল, মানে এখানে কোলন দিয়ে ফাংশন লেখা, এটা করলে পরে কি হচ্ছে, এখানে এই সিগনেচারটা মানে ফাংশনকে অ্যাজ প্রপার্টি শো করে। এই যে এখানে ফাংশন যেটা আছে এটা অ্যাজ প্রপার্টি শো করছে। তো
এইখানে মেনলি দুইভাবে এটাকে ইউটিলাইজ করা যাচ্ছে। আর বাইরে যেহেতু এটা রয়েছে, বাইরের ভাষাটা ওটাকে জেনারেলি সেভাবে কিছু শো করছে না। তো এই হচ্ছে তৃতীয় প্রসেস, যে তৃতীয় প্রসেসে আমরা মানে অবজেক্ট ডিফাইন করতে পারছি, প্রোটোটাইপ অবজেক্ট। এগুলো সবই প্রোটোটাইপ অবজেক্ট। এবার চতুর্থ টাইপ আর একটা রয়েছে, প্রসেস 4। প্রসেস 4 যেখানে যেখানে কনস্ট কার করে এখানে এফআই এন ডিফাইন ও বি জেইসিডি ডিফাইন অবজেক্ট, এরকমভাবে একটা অবজেক্ট ডিফাইন হতে পারে। এটা অ্যাকচুয়ালি ডিফাইন অবজেক্ট যেটা আছে ফাংশনটা, এটা আমরা অ্যাকচুয়ালি ভুলে গেছি। ডিফাইন ও বি জেইসিডি ডিফাইন অবজেক্ট ইন্টু জেএস। এটা দিয়েছে, কিন্তু ডিফাইন অবজেক্ট কিওয়ার্ড দিয়েও একটা আছে। হ্যাঁ, অবজেক্ট ডট ক্রিয়েট। এখানে অবজেক্ট ডট ক্রিয়েট করেও আমরা এটাকে ইউজ করতে পারি। অথবা আমাদের এখানে এই যে এরমভাবে একটা অপশানস রয়েছে, যেটা কিনা বাইরে লেখা হয়েছিল, এই যে এই যে ব্যাপারটা লেখা হয়েছে, সেই ব্যাপারটা এই অবজেক্টের মধ্যেও, যখন আমরা অবজেক্ট ডিফাইন করেছিলাম তার মধ্যেও আমরা এটাকে করতে পারি, তাতেও আমাদের অবজেক্ট ডিফাইন হতে পারে। অথবা এখানে অবজেক্ট ক্রিয়েট যে অপশানস রয়েছে, অবজেক্ট ক্রিয়েট অপশানস বেসিক্যালি কী হচ্ছে, একটা অবজেক্ট থেকে একটা অবজেক্টে ডেটাটাকে মানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য। অ্যাকচুয়ালি বেসিক্যালি কী হচ্ছে, এখানে তো আমরা নতুন অবজেক্ট ক্রিয়েট করছি না, এটা তো সিঙ্গেল অবজেক্ট না। এই অবজেক্টটাকে নিয়ে যদি আরেকটা ইনস্ট্যান্স যদি ক্রিয়েট করতে হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা এইভাবে ইনস্ট্যান্স বানাতে পারি আরেকটা ইনস্ট্যান্স। কারণ এটার উপরে যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে কী হচ্ছে, এন্টারলি এই অবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে এটার আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য আমরা এইভাবে এটাকে ক্রিয়েট করতে পারি, অবজেক্ট ক্রিয়েট অ্যাপ্লাই করে। এবার ব্যাপারটা হয় কি, কখনো কখনো এই যে জাভাস্ক্রিপ্টে এই কার্লি ব্রেস, মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে থার্ড ব্র্যাকেট যেটা আছে, এই থার্ড ব্র্যাকেটটাকে ইউজ করার মানে হচ্ছে এটাও একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, ঠিক আছে? এবং এইটা হচ্ছে অ্যারে অবজেক্ট। তো সেই ক্ষেত্রে এটাকেও যখন অবজেক্ট হিসেবে মানে, তখন এইটার অ্যাকচুয়ালি ফ্রম এন্ট্রিজ বলে অপশানস এখানে অ্যাপ্লাই করে, যেটা দিয়ে আমরা কি ভ্যালু পেয়ারিংয়ে ডেটা পাই। মানে অনেক সময় কী হয়, অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি অ্যাসোসিয়েটিভ অ্যারের ডেটা যদি পেতে হয় কি ভ্যালু পেয়ারিং লুপের মাধ্যমে, তখন সেক্ষেত্রে আমরা এরকম অবজেক্ট এন্ট্রিজ এইরকম করি। মানে বিভিন্ন রকমের অবজেক্ট ম্যানিপুলেশনস করার জন্য এই যে অবজেক্ট যে পার্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই পার্টে জেনারেলি কাজ করতে গেলে অনেক সময় এই অবজেক্টের প্রসেসটা, মানে অবজেক্টের এই ব্যাপারগুলো লাগে। এবং সেটা করতে করতে অবশ্যই মানে দেখতে পাবেন যখন যদি কিনা সেরকম দরকার পড়ে। তারপরে এখানে হচ্ছে প্রপার্টি কপি। প্রপার্টি কপি মানে হচ্ছে এই যে এখানে কল অ্যাপ্লাই করে এক এক প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টিতে মানে প্রপার্টিটাকে কল করা। তো বেসিক্যালি কী হচ্ছে, এই যে পার্সন ওয়ানের মধ্যে যে প্রপার্টিটা রয়েছে, যেমন কোনো ফুল নেম, যেখানে কী হচ্ছে দিস ডট ফার্স্ট নেম, দিস ডট লাস্ট নেম, এটা কিন্তু এই পার্সন ওয়ানের মধ্যে নেই, দেখতে পাচ্ছেন? পার্সন ওয়ানের মধ্যে নেই। এবার পার্সন ওয়ানের মধ্যে আমি কিভাবে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা পাবো, যেটা কিনা অ্যাকচুয়ালি
টুতে রয়েছে, তো তখন সেক্ষেত্রে ওই person1 ডট ফুল নেম ডট কল করে এবার person2 দিয়ে এই যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলোকে পাস করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে প্রপার্টি কলিং বা প্রপার্টি মার্জ করার যে প্রসেস সেটা অ্যাকচুয়ালি করছে, ঠিক আছে। তো এইরকমভাবে বিভিন্ন রকমের জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ফার্স্ট যে প্রসেসটা সেটা আমাদের এখানে রয়েছে, এবং এখানে বিভিন্ন রকমের মেথডস রয়েছে। এই কারণটার জন্য অনেক সময় অবজেক্ট জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট ওরিয়েন্টেড যে ব্যাপারটা সেটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ কেউ কেউ এইভাবে কোড লেখে, আর কেউ কেউ নর্মাল যে অবজেক্ট ওরিয়েন্টেড যেরকম থাকে অবজেক্ট ক্লাস দিয়ে কাজ করে সেটাও করে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার সব কটা জিনিস সবসময় মাথায় রাখা বা সব কিছু করা, এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ কাজটার উপর। যখন যেরকম কাজ করা হচ্ছে সেই কাজটাতে এক্স্যাক্টলি কোন জিনিসটার দরকার পড়ছে তার উপর বেস করে আমরা কোড করে থাকি। তবে ক্লাস সবসময় তো ক্রিয়েট করতে লাগে না, মানে যদি কিনা আমরা এন্ড ইউজার হিসেবে যদি কাজ করি, কিন্তু হয়তো অনেক সময় আমাদের কিছু অবজেক্টের দরকার পড়তে পারে, তখন সেক্ষেত্রে আমরা হয়তো এই অবজেক্ট ফার্স্ট যে প্রসেস সেটাকে আমরা ডাইরেক্টলি ইউজ করে তার থেকে আমরা সুযোগ সুবিধাও দিতে পারি, তাতে আমাদের কী হয়, কাজটা অনেকটা সুবিধা হয়। এইখানে একটা জিনিস করেছে যে সেটার অ্যান্ড গেটার। সেটার গেটার বলতে বেসিক্যালি কী হচ্ছে, আমরা যদি মনে করি যে কোনো প্রপার্টি, এই যে এখানে যে প্রপার্টিসগুলো আছে এই প্রপার্টিসগুলো দুই রকমভাবে কাজ করে। এ কী করে, যখন আমরা এর উপরে ডেটা অ্যাসাইন করতে চাই, তো ডাইরেক্টলি আমরা ডেটা অ্যাসাইন করতে পারি বাইরে থেকে, পার্সন ডট ফার্স্ট নেম করে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি, পার্সন ডট লাস্ট নেম করে চেঞ্জ করে দিতে পারি। আবার যদি কনসোল ডট লগ দিয়ে যদি আমরা এই ফার্স্ট নেমকে যদি চেক করি, আমরা ওটা তার রিটার্নও পাই। মানে সেট মানে দু রকমভাবেই কাজ হচ্ছে, সেটারও এবং গেটারও, তাই না? কিন্তু যদি আমরা মনে করতে চাই যে না ওটা দিয়ে শুধু আমরা পেতেই চাই, সেট করতে চাই না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটাকে এইভাবে কল করতে হয়, মানে গেট অথবা সেট। যদি সেট করি তাহলে শুধুমাত্র সেই প্রপার্টির কাজ থাকবে শুধু ডেটা সেট করা, ওখান থেকে গেট পাবো না। আর যদি মনে করি গেট রাখবো তো শুধুমাত্র ওখান থেকে গেটই পাবো, বাট সেট পাবো না। এইটাকে কী করেছে, গেট ফুল নেম করেছে, এটা একটা ফাংশন টাইপের মতন করে লেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়েছে প্রপার্টি। মানে যখন এটা ডিক্লেয়ার হয়েছে, যখন এটা কল হয়েছে, তখন এটা সিম্পলি প্রপার্টির মতন কল হচ্ছে, অন্যান্য প্রপার্টির মতন। কিন্তু এইটাকে যদি ইকুয়াল দিয়ে যদি এর ভেতরে যদি কোনো নেম যদি বসাবার চেষ্টা করা হয়, সেটা হবে না, কারণ এ ডেটা নেওয়ার ক্যাপাবল নয়। তো এই কারণে বেসিক্যালি এই যে সেটার গেটার যে প্রসেসটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জাভাস্ক্রিপ্টের পার্ট, যেটা আমরা করতে পারি। এই যে এখানে বলছে যে এখানে যেহেতু সেটার ইউজ করেছে, তো সেটার ইউজ করার জন্য এখানে কী আছে, এই ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা এইভাবে সেট করতে পারছে। কিন্তু তাই বলে এইখানে যদি ল্যাঙ্গুয়েজ যদি লেখা হয়, ঠিক আছে, এই যে ল্যাঙ্গুয়েজ, এ কিন্তু এই গেটার হিসেবে ডেটাটা পাবে, কারণ যেহেতু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে ডেটাটা সেট করা হয়েছে। মানে এখানে ইএন স্মলে লেখা আছে, আপার কেস হয়ে ইএন ক্যাপিটালে এখানে ল্যাঙ্গুয়েজ থেকে পাওয়া যাবে। ওকে, কিন্তু যদি অনলি এখানে কল করা হয় তাহলে কিন্তু এটা কোনোভাবেই পাবে না। মানে এটাকে ট্রাই ইয়োর সেলফ করে এখানে যদি দেখি, এইখানে এটা শো করছে, বাট এখানে LANG করে যদি আমি এখানে কল করি তাহলে এখানে বলছে আনডিফাইন্ড, কারণ এ গেটার নয়, কারণ এখানে গেটার মেথড নেই। যদি গেটার মেথড যদি আমাকে যদি কল করতে পারি, এর পরে আমাদের এখানে গেট জি করে এবার এইখানে আমরা রিটার্ন দিস ডট LANGUAG ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এটা যদি করি এবার কিন্তু পাবো, কারণ এখানে কি আছে, সেটারও রয়েছে গেটারও রয়েছে, তার জন্যই আমরা এটাকে পেলাম, আদারওয়াইজ পেতাম না, মানে যদি আমাদের গেট পার্টটা যদি না থাকতো। ওকে, আর যদি একটাই মাত্র এখানে ফরম্যাট লেখা থাকবে তাহলে সেটাই হবে, যেটা সেট অথবা গেট।
আচ্ছা, এইখানে যেটা মানে আমি লিখতে গিয়ে এইখানে যে মেথডটা যেটা লিখতে চাইছিলাম সেই মেথডটাতে প্রবলেম যেটা আসছিলো সেই জায়গাটায় এখানে দিয়েছে যে ডিফাইন প্রপার্টি, অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি, এই ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি ভুলে যাচ্ছিলাম। কারণ এইখানে অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি দিয়ে আমরা এখানে অবজেক্টের প্রপার্টিজ ডিফাইন করতে পারি, যেটা আমরা ওই নর্মালি এইভাবে করছিলাম, সেই ব্যাপারটাই আমরা এখানে করতে পারি। কিন্তু যদি আমরা এইভাবে অবজেক্ট ডিফাইন প্রপার্টি দিয়ে করি কাজ, তাহলে সেক্ষেত্রে এর প্রপার্টিগুলো একটু অন্যরকম টাইপের কাজ করবে, যাতে কাজটা কিন্তু অনেকটা মানে কমপ্লিকেটেড ওয়েতে দেখে মনে হবে, মানে যেখানে সেটার গেটার যে ব্যাপারটা সেটা এক্স্যাক্টলি কীরকমভাবে হবে সেটা এখানে দেখিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এই যে অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি, এটা হচ্ছে ES5-এর প্রসেস, ঠিক আছে, যেটা আগে থেকে ছিল জাভাস্ক্রিপ্টে, বাট এইটাকে কি করেছে এখন সিম্পলিফাই করে দিয়েছে, মানে মডার্ন আপডেটেশনসে এই ব্যাপারগুলোকে সিম্পলিফাই করে দিয়েছে যাতে কিনা বেশি ইউজ হতে পারে। মেন ব্যাপার হচ্ছে পুরোনো ব্রাউজারে এই রকম টাইপের কোড হয়তো সাপোর্ট করে, কিন্তু মডার্ন ব্রাউজারে বা মডার্ন কোড বেসে আমরা এইভাবে লিখলেই আমাদের কাজটা ইজিলি হয়ে যায়। এবার অ্যাকচুয়ালি এই কারণে কী হয়, জাভাস্ক্রিপ্টে এখনও পর্যন্ত আমরা যা যা আপডেটস দেখি প্রত্যেক বছর, এই নয় যে জাভাস্ক্রিপ্টে নতুন কিছু অ্যাড হয়েছে, যা ছিল পুরনো তাই রয়েছে, জাস্ট ওটাকে সিম্পলিফাই হয়েছে, মানে জাস্ট ডে বাই ডে জাভাস্ক্রিপ্ট এর যে যে রেগুলার বেসিসে যে সমস্ত ইউজেস যে জিনিসগুলো সেগুলোকে সিম্পলিফাই করে দিয়েছে খুব বেশি। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট যে আমরা দেখেছি, ঠিক আছে, যার জন্য আমরা আগের দিন বলেছিলাম কেন জানি না, মনে পড়ছে না, ও হ্যাঁ বলেছিলাম এই ফেচ ফাংশনটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে এই যে লোড ডগস বলে যে ফাংশন আমরা আলাদা করে বানাতাম, সেটার অ্যাকচুয়ালি ES7 থেকে মানে 16 বা 17 ভার্সনে এই ফেচ ফাংশনটাকে ইনবিল্ড দিয়ে দিয়েছিল, মানে যেটা যেটা কিনা আমরা আলাদা করে যার জন্য অ্যাসিঙ্ক অ্যাওয়েটের দরকার পড়েছিল, সেই ফাংশনটা ইন্টারনালি দিয়ে দিয়েছে, যার জন্য কী হয় আমাদের কোনো থার্ড পার্টি ডেটা রিট্রিভ করার কোনো ফাংশনসের দরকার পড়ে না। যদিও আমরা করি তাহলে সেটা আরও বেশি অ্যাডভান্স লেভেলে কাজ করে। আছে এখানে থার্ড পার্টি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি রয়েছে যেটা আমাদের ডেটা ক্যাচ করতে হেল্প করে, যেটার নাম হচ্ছে অ্যাক্সিওস বলে একটা লাইব্রেরি আছে, নাম হয়তো শুনেছেন। অ্যাক্সিওসের নাম শুনেছেন? অ্যাক্সিওস জেএস অ্যাকচুয়ালি কী আছে, জাভাস্ক্রিপ্টে যদি আমরা এপিআই নিয়ে কাজ করি, অনেকেই অ্যাক্সিওস জেএস ইউজ করে থাকে মানে ডেটা কনজিউম করার জন্য, বাট এটা তখনই হয় যদি কিনা আপনি jQuery ইউজ না করেন। তো যারা jQuery ইউজ করে তারা jQuery দিয়েই ডেটা ফেচ করার কাজটা করে নেয়, কারণ jQuery ইনতে অ্যাজাক্স ফাংশন রয়েছে, jQuery অ্যাজাক্স ফাংশন, jQuery ডট গেট মানে $.get $.post $.ajax, এই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করে অলরেডি এপিআই কলিংয়ের কাজ করে নেওয়া যায় jQuery লাইব্রেরি ইউজ করে। বাট যারা jQuery লাইব্রেরি ইউজ করছে না তাদের জন্য অ্যাক্সিওস বলে এক্সট্রা থার্ড পার্টি লাইব্রেরি রয়েছে, যেটা ব্রাউজার বা অফলাইনে দুই দিকেই এপিআই কলিংয়ের কাজটা খুব ভালোভাবে করে। আমি এই লাস্ট ইয়েটা এখানে আমি দেখে নেবো, মানে এখানে আমার কিছু প্রশ্ন আছে, আমি পরের দিন ইয়ে করবো, মানে এই লাস্ট ভিডিওটা আমার এখনো দেখা হয়নি, যেটা এই লোড ফাংশন এগুলো পেজ করা আছে, ওটা আমি দেখতে হবে, একটু প্রশ্ন আছে, একটু সে থাকতে পারে, না থাকার কিছু নয়, কারণ বেসিক্যালি ওখানে হ্যাঁ মানে আমি এগুলো নতুন সব ইয়ে করছি তো, মানে এত তো ইউজ করার কিছু ইয়ে হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যা যা আছে সবই হয়। এবার এই যে এখানে যেমন অবজেক্ট ম্যানেজমেন্ট, এই অবজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে এইটা খুব কাজে লাগে, অবজেক্ট কিজ, যেটা বেসিক্যালি কী হয়, আমাদের কি ভ্যালু পিয়ারে যদি ডেটা আমাদের ফেচ করতে হয়, এই কিজগুলোকে বার করা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই যে টাইপের যে আমরা
অবজেক্ট ডিফাইন করি, এটাকে আমরা বলি কাইন্ড অফ অ্যাসোসিয়েটিভ অ্যারে, মানে অ্যারে দিক দিয়ে যদি আমরা ভাবি, তো তাহলে সেক্ষেত্রে আমাদের কি ভ্যালু পেয়ারে যদি আমার ডেটা পেতে হয়, তখন সেক্ষেত্রে অবজেক্ট কিজ, মানে এই যে অবজেক্টটা তার কিজ আমরা ডাইরেক্টলি এইভাবে তুলে সেই কিগুলোকে ধরে ফার্স্ট নেম লাস্ট নেম যে কিগুলো আছে, মানে এইগুলোকে মানে প্রোগ্রামিংয়ে কি এর মতন করে আমরা এটাকে কল করতে পারি। এই যে এখানে কিগুলোকে পরপর শো করিয়েছে অবজেক্ট কিজ, মানে এইগুলো। এবারে এইটাকে কি হচ্ছে অ্যারের মধ্যে ফেলে, মানে ফর লুপ যদি অ্যারে ফেলি, তাহলে ফর লুপ বা হোয়াইল লুপের মধ্যে আমরা কি ভ্যালু পেয়ারে যদি ডেটা দেখাতে চাই অ্যারের ফরম্যাট হিসাবে, তখন আমরা এটা যাতে করতে পারি। এবার কখনো কখনো দরকার পড়ে, মানে সব কিছু অপশানস রয়েছে, যখন যেটা দরকার তখন সেটা করা যায়। আর জাভাস্ক্রিপ্টে এত ভার্সেটাইলিটি রয়েছে যে কারণের জন্য অনেক সময় হারিয়ে যায় বা কোশ্চেন এইখানে করে লোককে, আমি এটা বারবার করে বলছি, কারণ জাভাস্ক্রিপ্টে যতই এক্সপার্ট হন না কেন, জাভাস্ক্রিপ্টে যদি কেউ মনে করে যে আপনাকে কোশ্চেন্স করে ব্যতিব্যস্ত করবে, আপনার মাথা খারাপ করবে, আরামসে করতে পারে। মানে মেন ব্যাপার হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোনো মানে এন্ডিং নেই যাতে কিনা আপনার কোশ্চেন শেষ হবে। মানে জাভাস্ক্রিপ্টের কোশ্চেন শেষ হওয়ার মতন জাভাস্ক্রিপ্ট নয়। আর আপনি মনে করলেন সব জেনে গেছেন, খুব ভালো করে রাট্টা মেরেছেন, তারপরে দেখবেন দুদিন বাদে নতুন আপডেট দিয়েছে, তাতে আর নতুন কিছু অ্যাড করে দিয়েছে। তো এই কারণের জন্য কী হয়েছে, জাভাস্ক্রিপ্টের কনসেপ্টে মানে এত ইলাবোরেট, এত এক্সপ্যান্ড করে যে জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ পাস করা মানে ভালো আচ্ছা লোকেদের নেক্সট টু ইম্পসিবল বলে মনে হবে। কিন্তু জাভাস্ক্রিপ্টের থেকে কম্পারেটিভলি যদি আপনি বলেন যে আপনি শুধু রিয়্যাক্ট ডেভেলপার, তাও বেঁচে যাবেন অনেক ক্ষেত্রে। কারণ রিয়্যাক্টের একটা নির্দিষ্ট ফর্ম্যাট আছে, তার বেশি নেই, এবং সেই কারণের জন্য রিয়্যাক্টের পুরো রাট্টা মেরে মুখস্থ করে নেওয়া যাবে, কিন্তু জাভাস্ক্রিপ্টের অসম্ভব। কারণ জাভাস্ক্রিপ্টের এত কনসেপ্টস রয়েছে যা 100% কোনো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার মানে যারা কিনা বহু বছর ধরে কাজ করছে তারাও জানে না, আর জানলেও উপায় নেই। কিছু না কিছু নতুন জিনিস ঢুকিয়ে দেবে, যার জন্য আবার মনে হবে যেন আবার পড়তে হবে। যেটা সব থেকে বেশি ইউজ হয় যে জিনিসগুলো, সেগুলোই মাথায় থাকবে, যেগুলো ইউজ হবে না রেগুলার বেসিসে সেগুলো জানা যাবে না। কারণ এইখানে মেনলি কী হচ্ছে, জাভাস্ক্রিপ্টের নেভার এন্ডিং প্রসেস। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখন বর্তমানে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব থেকে বিগেস্ট ল্যাঙ্গুয়েজ বলা যায়, মানে ইউজেবিলিটির দিক দিয়ে, পারফরমেন্সের দিক দিয়ে, অপটিমাইজেশনের দিক দিয়ে, ইউজেবিলিটির দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে যদি দেখা যায়, এবং সিনট্যাক্স ওয়াইজ যদি দেখা যায়, সব থেকে বিগেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যার সব থেকে বেশি সিনট্যাক্সেস, যার সব থেকে বেশি প্রসেস, যার সব থেকে বেশি প্রসেস, মানে আলাদা ডিজাইন প্যাটার্ন, আলাদা টাইপস, মানে যা কিনা ভাবা যায় না তাও এখানে হয়, এরকম টাইপের। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট রয়েছে, যে কারণে কী হয়, জাভাস্ক্রিপ্টটা শিখতে যতটা ইজি বলে মনে হয়, যখন ডিপে ঢোকা যায় ততটা কিন্তু কমপ্লিকেটেড হতে শুরু করে। এবার মেন এখানে হ্যাক কি, জাস্ট যেটুকু দরকার সেটুকুকে খুব ভালো করে বুঝে নেওয়া। হ্যাঁ, যেটুকু বলতে কি, এবার আপনি জাভাস্ক্রিপ্টের প্রথম কয়েকটা চ্যাপ্টার পড়েও আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারেন, আবার 30% 40% পড়েও আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারেন। এবার মেন ব্যাপার হচ্ছে আপনার যতটা পার্সেন্টেজ ডেপথ থাকবে ততটাই আপনার পক্ষে ভালো। আদারওয়াইজ জাভাস্ক্রিপ্ট পুরোপুরিভাবে শেখা কারোর পক্ষে সম্ভব নয়, অসম্ভব। এবার এই ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে কি জাভাস্ক্রিপ্টটাকে পড়া উচিত না? অবশ্যই পড়া উচিত, কারণ জাভাস্ক্রিপ্ট না পড়লে পরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন তৈরি হবে না। যেমন কি না, আপনি যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে গেলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি না শেখেন,
তাহলে কি হলো, আপনি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ডেটা টাইপস এবং হ্যাঁ তার ব্যবহার সেটা যদি না জানা হয়, তাহলে কিন্তু কোনো একটা নেটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সফটওয়্যার ডেভেলপমেন্ট জানা অসম্ভব। মানে কিন্তু ওটা ওই গ্রামারের মতন আর কি। হ্যাঁ, অনেকটা ওই রকম টাইপের। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে কি আহ, তাহলে জাভাস্ক্রিপ্টে তাহলে কতটা কাজ হয়? জাভাস্ক্রিপ্ট তো 100%, কিন্তু জাভাস্ক্রিপ্টের জায়গায় যদি প্র্যাকটিক্যাল ওয়াইজ যদি কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে টাইপস্ক্রিপ্ট লাগে জাভাস্ক্রিপ্টের ওপরে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, জাভাস্ক্রিপ্টের কোনো তল খুঁজে পাওয়া যায় না, কিন্তু টাইপস্ক্রিপ্টের তল আছে। কারণ টাইপস্ক্রিপ্টের একটা লিমিটেশনস আছে, এবং লিমিটেশনসটা ওটা ইচ্ছে করেই বানানো, যাতে কিনা এটাকে টিমের মধ্যে ফেলা যায়, একটা টিম ওয়ার্কের মধ্যে যাতে ফেলা যায়। কারণ এর এর যে কটা প্যাটার্ন আছে, যে কটা প্রসেস আছে, সে কটা প্রসেস জাভাস্ক্রিপ্ট থেকে ইনহেরিট হয়ে একটা প্রপার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা সাপোর্ট করতে চায় বা যা করতে চায়, সেই ব্যাপারটাকেই এখানে রেখেছে। আর যত কনফিউশন, যত রকমের প্রবলেমস জাভাস্ক্রিপ্ট থেকে আসতে পারে, সেইগুলোকে সমস্ত আউট করে দেওয়া হয়েছে টাইপস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। কারণ যেমন কিনা অবজেক্ট ডিফাইন, অবজেক্ট ক্রিয়েট, এই ব্যাপারগুলো যদি আমরা টাইপস্ক্রিপ্টে করতে চাই, করতে পারবো অবশ্যই, কিন্তু ওগুলোর দরকার নেই। কারণ ওই জিনিসগুলো থেকে বেটার অপশানস টাইপস্ক্রিপ্ট দিয়ে রেখেছে তার নিজস্ব সিনট্যাক্স লাইব্রেরিতে, যাতে কী হয়, আমাদের লং টার্ম কাজ করতে হেল্প হয়। আর যদি জাভাস্ক্রিপ্টকে মনে করেন সি, টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভা বা সিসা, ঠিক আছে, এই রকম ব্যাপারটা। কারণ বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অল্টারনেট ওয়েবের জন্য। মানে এর এমন কোনো ক্ষমতা নেই যা কিনা এ করতে পারে না। আবার জাভাস্ক্রিপ্টের সবথেকে বড় ইকোসিস্টেম কি, জাভাস্ক্রিপ্টের নোড জেস কম্পাইলার তো আমরা অলরেডি দেখেছি, কিন্তু জাভাস্ক্রিপ্টের আরও দুটো কম্পাইলার রয়েছে, বান জেস, মানে বান ডট এসএইচ বলে এর একটা অফিসিয়াল, আর একটা রয়েছে কম্পাইলার, আর একটা হচ্ছে ডেনোল্যান্ড। আর এই বানটা আগের দিন ওই যে একটা জায়গায় দেখেছি দেখালাম। ওই যে তোমার ইয়ে নিলাম যে সে যেখানে হোক দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। মেন ব্যাপারটা হচ্ছে এইখানে এই যে বান এসএইচ আর ডেনোল্যান্ড, হ্যাঁ, বা এর পরেও যদি আরও কিছু থাকে তো আমার জানা নেই এই মোমেন্টে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, কন্টিনিউয়াসলি জাভাস্ক্রিপ্ট কী করছে, এরকে সাপোর্ট করার জন্য, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বেটার করার জন্য, একে ফাস্ট করার জন্য, এর জন্য মানে প্রত্যেকটা কমিউনিটি লেগে রয়েছে পেছনে। তো বেসিক্যালি কী হচ্ছে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একমাত্র ল্যাঙ্গুয়েজ যার তিনটে কম্পাইলার তো ভিজিবলি দেখা যায়। এর মধ্যে প্রথম এবং সবথেকে বেশি যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে নোড.জেএস, নো ডাউট। এবং এটা অবভিয়াসলি একটা কম্পাইলার, যেমন কিনা আপনার ডটনেট কম্পাইলার আছে, সেরকম টাইপেরই এটা একটা কম্পাইলার, ঠিক আছে, এটা একটা কম্পাইলার। বাট এই কম্পাইলারের পরে যদি মনে করুন আপনাকে আরও ডিটেলসে যদি দেখতে হয় বা কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা এর মধ্যে ফ্রেমওয়ার্ক আছে। কিন্তু বান এসএইচ বা ডেনোল্যান্ড, এইগুলো হচ্ছে আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে বানানো। যেমন ডেনোল্যান্ড যেটা আছে, এটা হচ্ছে গুগলের গোল্যাং যে ল্যাঙ্গুয়েজ আছে, যেটা সিস্টেমে কাজ করে, তার উপর বেস করে এই কম্পাইলারটাকে বানানো। এইটা হচ্ছে একদম লেটেস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলিজ করেছিল 2018-এ, রাস্ট বলে, যেটা সি এর অল্টারনেট ল্যাঙ্গুয়েজ। তো তার উপর বেস করে এই বান এসএইচকে বানানো, যাতে কিনা ফাস্টার জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন হতে পারে। মেনলি ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টে সাপোর্ট দেওয়ার জন্য প্রচুর প্রচুর কম্পাইলার এর পেছনে বানানো হচ্ছে। আর এবার ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের মার্কেট শেয়ার সবথেকে বেশি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবার ব্যাপারটা হয় কি, জাভাস্ক্রিপ্ট
এটা রিকোয়ারমেন্ট এত কেন বেশি বা এত কেন চলছে, তার প্রধান কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়ান স্টপ সলিউশন, যার মধ্যে সব কিছু রয়েছে। ফ্রন্ট এন্ড রয়েছে, ব্যাক এন্ড রয়েছে, ডেটাবেস রয়েছে, এলএলএম রয়েছে, মানে এলএলএম বলতে এআই এর যে প্রসেসগুলো, তারপরে হচ্ছে আপনার ওটার নাম কি, এনএফটি, ব্লক চেন রয়েছে, সমস্ত কিছু কিন্তু মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে রয়েছে। এবং এই কারণের জন্য জাভাস্ক্রিপ্টের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এত বেশি মানে ইউজফুল। এবার এর মধ্যে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও খুব বেশি মার্কেট ক্যাপচার করে রেখেছে, সেটা হচ্ছে পাইথন। পাইথন অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনে চলে। কেউ বলে পাইথন আগে, কেউ বলে জাভাস্ক্রিপ্ট আগে, বাট আমি তো সবসময় বলবো জাভাস্ক্রিপ্টই আগে। কারণ পাইথন হ্যাঁ হয়তো অনেকে ইউজ করতে পারে, কিন্তু তাই বলে এই নয় যে পাইথন দিয়ে সমস্ত কাজ করা সম্ভব। কারণ যেখানে পাইথনের লিমিটেশন শেষ হয়ে যায়, সেখানে জাভাস্ক্রিপ্ট শুরু হয়। কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট ওয়েবে চলে, পাইথন ওয়েবে চলে না। পাইথনের একটা অপশানস আছে পাইস্ক্রিপ্ট বলে, মানে যেটা ওয়েবে চালাবার জন্য, সেটার জন্য জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি অ্যাটাচ করতে হয় পাইথনকে রান করাবার জন্য, পাইথন ল্যাঙ্গুয়েজকে রান করাবার জন্য ওয়েবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জাভাস্ক্রিপ্টই সব জায়গার হিরো, যার কারণে মানে পাইথন সার্টেন টাইম অবধি কাজ ভালো করলেও বা তার একটা প্রপার লাইব্রেরি সিস্টেম থাকা সত্ত্বেও সব জায়গাতে আপনার জাভাস্ক্রিপ্ট লাগছে। এবং জাভাস্ক্রিপ্টের প্রত্যেক দিন নতুনত্ব যে কনসেপ্টগুলো আসছে, তারকে মানে ব্রেক করে দেওয়ার জন্য একটা ডেভেলপার একরকম কনসেপ্টে যদি কাজ শুরু করেছে, সেই সেম জিনিসকে আরও ইজিয়েস্ট ওয়েতে কীভাবে কাজ করা যায়, তার জন্য দুদিন বাদে অন্য কোনো ডেভেলপার সেই রুলটাকে ব্রেক করে নতুন কিছু বানিয়ে দেয়। যে কারণে মেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে জাভাস্ক্রিপ্ট 100% আপনি শিখেছেন বা শিখতে পারবেন, অসম্ভব। মানে অ্যাটলিস্ট আমি তো জাভাস্ক্রিপ্টটা এখনও খেয়ে হারিয়ে ফেলি যথেষ্ট জানা সত্ত্বেও। আচ্ছা, আজকে কি এখানেই শেষ করবেন? আমি একটু অফিস যাওয়ার ব্যাপার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে থাক, আজকে এই অবধি থাক। কারণ নেক্সট দিন অ্যাকচুয়ালি এই ক্লাসের ব্যাপার নিয়ে আমরা শুরু করব। আচ্ছা, ক্লাসের ব্যাপারটা সিম্পল, যেমন আমরা নর্মালি পড়াশোনা করি সেই হবে। আচ্ছা। ঠিক আছে, মানে আজকে তাহলে এখানে অবজেক্টটা বলবো, তাই তো? হ্যাঁ আজকে আজকে শুধু অবজেক্টটাই থাকলো তাহলে। অবজেক্টটা হলো, কালকে আমরা ক্লাসের দিকে যাবো। ঠিক আছে, সেটাই বেটার হবে, কারণ এমনিতেও আমাকেও বেরোতে হতো। হ্যাঁ, মানে আমাকে আজ অফিস যেতে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ।